আরে বাবা, চলে এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার ক্রিমটা এনেছো তো মনে করে? মারে, তোকে কি আর বলবো, বাজারে জিনিসপত্রের যা দাম, চাল আর ডাল আনতেই ফুরিয়ে গেছে টাকা। তোর মুখে মাখার জিনিসগুলো আনতে পারিনি। আমার পকেটে আর একটা টাকাও ছিল না রে। তাই এবারের মতো মাফ করে দে। পরের বার জমিদার মশাই টাকা দিলে সবার প্রথমে তোর জিনিসগুলোই এনে দেবো। বাবা, তুমি প্রতিবার একই কথা বলো যে এইবার এনে দেবে, আর শেষে গিয়ে তোমার টাকা থাকে না। আচ্ছা বাবা, কিনে দেবে না যখন, তাহলে বলো কেন? আজ পর্যন্ত আমার একটা ইচ্ছাও পূর্ণ করতে পারোনি। সবসময় শুধু বাহানাই দিয়ে গেছো। বুনু, তুই বাবার সাথে এমনভাবে কেন কথা বলছিস? বাবা আমাদের জন্য এত করে, সেটা তোর চোখে পড়ে না? সামান্য কিছু জিনিসের জন্য তুই বাবার সাথে এমনভাবে কথা বলছিস? এই, তুই চুপ কর বুঝলি? তুই আমার ব্যাপারে একদমই নাক গলাবি না। দেখতে তো কালো ভুতুম প্যাঁচার মতো। তুই কি বুঝবি আমার ক্রিমের ব্যাপারে? তুই কালো তো কালোই থাকবি সারা জীবন। যত সব। নীলিমা, এটা কী ধরনের কথা বলছো তোমার বড় বোনের সাথে? উনি বলেছে তো তোমাকে এনে দেবে। তাহলে একটু বোঝো, এখন আমাদের আর্থিক দিক থেকে একটু অসুবিধা চলছে, সেটা তোমার বোঝা উচিত। আর তোমার দিদি তো কখনোই বাহানা করে না, সে তো সবসময় বোঝে। তুমিও একটু বোঝো। মা, আমি দিদির মতো এমন না যে তোমরা যাই বলবা তাই শুনবো। না আছে কোনো সুখ, না আছে কোনো টাকা পয়সা। আমাকে যে কী দেখে ঈশ্বর এখানে জন্ম দিয়েছে কে জানে। এর থেকে যদি কোনো বড়লোক ঘরে জন্ম দিত তাহলে কত ভালো হতো। মারে, তুই থাম। আমি আজ বিকালে গিয়ে এই জমিদারের কাছ থেকে টাকা ধার এনে তোর ক্রিম এনে দেবো। তাহলে তো হবে তোর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই বলে এই ভেবো না আমার উপকার করছো। এটা তোমাদের কর্তব্য, বুঝলে? মা, বাবা, তুমি নীলিমার কথায় কিছু মনে করো না। তুমি তো জানোই ও একটু এমন। আমি ওকে বুঝিয়ে বলবো, ও যেন আর না এমন করে। মারে, তুই আমার ঘরের লক্ষ্মী। তুই বাবার পরিস্থিতি বুঝিস, কখনো কোনো বাহানা করিস না। কিন্তু মাঝে মাঝে নিজেকে ব্যর্থ মনে হয়। আমিও তো চাই তোদের জন্য ভালো ভালো খাবার আনতে, খাওয়াতে, দামি দামি পোশাক দিতে, ঘুরতে নিয়ে যেতে, কিন্তু কিছুই পারি না। আমাকে মাফ করে দিস মা। বাবা, তুমি এমন করে কেন বলছো? তুমি আমাদের জন্য কত করো। সারাটা জীবন দেখে এসেছি তুমি না খেয়ে আমাদের খাইয়েছো। তুমি ভালো পোশাক না পরে আমাদের জন্য ভালো পোশাক কিনে এনেছো। তাহলে কি করে বলো যে কিছুই করনি? এইগুলো কি কম, তুমিই বলো। আমার সোনা মা। ও, যেটা বলবো বলবো করে বলাই হয়নি। মিনা, আমাদের মায়া মায়ের জন্য একটা সম্বন্ধ এসেছে। বাজার থেকে ফেরার সময় ঘটক মশাইয়ের সাথে দেখা হয়েছিল। তিনিই দিল, পাশের গ্রামের বলরাম চ্যাটার্জির ছেলে। তারা খুব ভালো। আমি নিজেও একবার পরিচয় হয়েছিলাম ওনার সাথে, বহুদিন আগেকার কথা। তখন থেকেই ওনার প্রতি একটা শ্রদ্ধেয় ভাবনা জন্মেছিল। আর ওনার পরিবার যথেষ্ট ভালো। বলরাম বাবু আর বেঁচে নেই, কিন্তু ওনার ছেলে ওনার মতোই সৎ এবং মহৎ। তাই আমি ভেবেছি বিয়েতে হ্যাঁ করে দেব। ওনারা কাল আসবেন। মা, তোর বিনা অনুমতিতে আমি আসতে বলেছি ওনাদের। তুই চাইলে বিয়েতে না করে দিতে পারিস। বাবা, তুমি যদি মনে করো ওই পাত্র আমার জন্য সঠিক, তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আচ্ছা মা, তাহলে তুমি কালকে তৈরি থেকো। ঠিক আছে, সেসব তো হলো, কিন্তু কত বেলা হয়ে গেছে। এবার না রান্না চাপালে তো দেরি হয়ে যাবে। আমি এবার তাহলে রান্না করতে যাচ্ছি। মা, তুমি বসো কা, আমি রান্না করে দিচ্ছি। বাবা, বাজারের থলিটা কোথায় রেখেছো? মারে, রান্নাঘরেই রেখেছি। আর একটা ছোট দেখে রুই মাছ এনেছি। নীলিমা তো মাছ ছাড়া খেতে পারে না, সেই জন্য। আচ্ছা ঠিক আছে বাবা। আপনারা ভালো আছেন তো? আসতে কোনো আপনাদের অসুবিধা হয়নি তো রাস্তায়? না না, কোনো অসুবিধা হয়নি। সবাই ভালো আছি। তা আপনারা ভালো আছেন তো? মায়া মা, কত বড় হয়ে গেছো, তুমি ভালো আছো তো? হুম, আমিও ভালো আছি। একদম ফুটফুটে বাচ্চা মেয়ে। তা মা, পড়াশোনা কত দূর করলে? বিয়ের পর যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে করতে পারো। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে বিয়ান। আমার মেয়ে বিয়ে কমপ্লিট করলো। আমার মেয়ে বলে বলছে না, কিন্তু আমার মেয়ে যে বাড়িতেই যাবে একদম পরিপূর্ণ করে রাখবে।
আমাদেরও কোনো অসুবিধা নেই এই বিয়েতে, কিন্তু আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে। প্রদীপ বাবু, আপনি একদমই চিন্তা করবেন না এই নিয়ে। আমরা কোনো কিছুই নেব না আর চাইও না। আমরা শুধু আমাদের ঘরে মায়াকে নিজের মেয়ে করে নিয়ে যেতে চাই। আর আমরাও বুঝি মধ্যবিত্তদের অসুবিধা, কারণ আমরাও তো মধ্যবিত্ত। একটা মেয়েকে বিয়ে দিতে বাবার সমস্ত সঞ্চয় খরচ করে দিতে হয় প্রায়, আর সেটা আমরা চাই না। আর আপনি এই নিয়ে একদমই চিন্তা করবেন না। মায়া আমাদের বাড়ি খুবই আদর যত্নে থাকবে, কোনো অসুবিধা হবে না, একদম নিজের মেয়ের মতন। তাহলে কি বলেন, বিয়ের ডেট ফিক্সড করে ফেলি? লোকমুখে যা শুনেছি তার থেকেও আপনারা খুব ভালো মানুষ। আসলে আমাদের এই বাড়ি ছাড়া কিছুই নেই তেমন, তাই কিভাবে মেয়ের বিয়ে দেব তা নিয়ে খুবই অসুবিধায় ছিলাম, কিন্তু আজ আপনি এই অসুবিধা থেকে মুক্ত করলেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ে আপনাদের বাড়ি সত্যি খুবই সুখে থাকবে। তাহলে আপনারাই না হয় বিয়ের তারিখটা ঠিক করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে আমি আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। মায়ামা, তুমি খুশি তো এই বিয়েতে? আমার বাবা যা বলবেন সেটাই আমার সিদ্ধান্ত। আমার কোনো অসুবিধা নেই এই বিয়েতে। কিছুদিন বাদে সূর্য এবং মায়ার বিয়ে হয়ে যায় এবং তারা সুখে সংসার করতে থাকে। ছায়া, বড় মেয়েটার বিয়েটা তো সম্পূর্ণ হলো, দেখতে দেখতে বছরও ঘুরে গেল। এবার তো ছোট মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে হবে। ওরও তো বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে ওর জন্য ছেলে ঠিক করব। তুমি তো বলছো ছেলে ঠিক করার কথা, কিন্তু ওকে তো আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবার ছেলে ঠিক করতে পারবে না। ও তো তাহলে কখনোই রাজি হবে না। এই বিষয়ে তুমি কি বলো? হুম, এটাও ঠিক। তাহলে ঘটক মশাইকে বলি এই কথা, যদি উনি কোনো ব্যবস্থা করতে পারেন। হুম, তুমি তাহলে তাই করো। নীলিমা, কি করছো মা? তোমার সাথে কিছু কথা ছিল। এই তো বসে বসে মেকআপ করছি। তা আমার সাথে কি কথা বলার ছিল তোমার? মারে, তোর বাবা তোর জন্য একটা সম্বন্ধ দেখেছে। আমার জন্য? তা কেমন পরিবার? বড় লোক তো? না হলে কিন্তু বিয়ে করব না। হুম, ভালো পরিবার। কাল তারা আসবে, তৈরি থেকো তুমি। আচ্ছা ঠিক আছে তাহলে। হুম, তা প্রদীপ বাবু, বাড়ি তো আপনাদের খুবই ছোট। আমাদের বাড়ি অনেক বড়। আমাদের একটা রুমই তো আপনাদের পুরো বাড়ি হয়ে যাবে। তা মেয়ে, কি এটাই নাকি? হ্যাঁ, এটা আমার ছোট মেয়ে নীলিমা। মেয়ে তো দেখতে সুন্দর, চেহারাও ঠিকই আছে। তা পড়াশোনা কত দূর করেছো? আর করেছো, আমাদের বাড়ির বউ হয়ে গেলে কিন্তু কোনো পড়াশোনা চলবে না, মন দিয়ে সংসার করতে হবে। তা প্রদীপ বাবু, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনাদের যদি মেয়ে পছন্দ হয় আমাদের তাতে কোনো আপত্তি নেই। আপনারা যবে বিয়ের সময় ঠিক করবেন তবেই হবে। আর আমাদেরও ছেলে খুবই পছন্দ হয়েছে। তা পছন্দ হবে না? আমরা বড় লোক, আর আমার ছেলে লাখে একটা, কোনো কিছুরই কমতি নেই। মাসে যে কত টাকা কামায় তার ঠিক নেই। এমন ছেলে পেলে কি আর কেউ হাতছাড়া করতে চায়? সে না হয় হলো। ছেলে আপনাদের পছন্দ হয়েছে, অবশ্য আমাদেরও কোনো অসুবিধা নেই। তাহলে আসল কথায় আসা যাক। তা যৌতুকে কত টাকা দেবেন? যৌতুক? না মানে। ও মা, মেয়ে বিয়ে দেবেন আর যৌতুক দেবেন না? এ আবার কেমন কথা? না মানে আমার বড় মেয়ের বিয়ের সময় তো কোনো যৌতুক নেননি ওনারা, তাই যৌতুক নিয়ে কিছু ভাবিনি এবার। তা আপনারা যৌতুকে কি চান? বেশি না, ওই 10 লাখ টাকা। আর আপনাদের মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দেবেন। অবশ্য আপনি আপনার মেয়েকে যা দেবেন তা তো আপনার মেয়েরই থাকবে, তাই না? আসলে আমাদের তো অত সামর্থ্য নেই। আমরা থাকি এই ছোট বাড়িটায়, আর আমাদের কোনো বিষয় সম্পত্তিও নেই, তাই এত টাকা তো দেওয়া সম্ভব না। যদি আপনারা আর কোনো উপায় বলতেন। দেখুন, মেয়ে বিয়ে দেবেন এটুকু আপনারা না করতে পারলে আমাদের তো কিছু করার নেই। দেখুন এখন আপনারা কি করবেন, 2 দিনের ভিতরে জানিয়ে দেবেন। আজ তাহলে আমরা উঠি। মায়া, ওনারা তো 2 দিনের ভিতরে জানাতে বললেন, তাহলে এখন কি করব আমরা? আমি নীলিমার সাথে কথা বলেছি, ও এই ছেলেকেই বিয়ে করবে বলছে।
এখন তো আর কিছু করারও নেই। তাহলে তুমি ভেবে দেখো না, কিছু কোনো উপায় পাও নাকি। আমি ভাবছি এই বাড়িটা বন্ধকে রেখে দিই, তাছাড়া তো কোনো ধনসম্পত্তি নেই আর। তুমি যা ভালো বোঝো তাই করো। কিছুদিন বাদে নীলিমা আর সৌভিকের বিয়ে হয়ে যায়। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, বলুন। কটা বাজে ঘড়িতে? 10টা বাজে। তোমাকে তো দেখে মনে হচ্ছে এখন উঠলে ঘুম থেকে। শোনো, আমাদের বাড়ির মেয়েরা 6টার আগে ঘুম থেকে ওঠে, দিয়ে সবার জন্য জল খাবার বানায়। আর তুমি এখন এই বাড়ির বউ হয়ে এসেছো, তাহলে তুমিই দেখবে এখন থেকে। আর যাও, আজ প্রথম দিনে খাসির মাংস, ইলিশ মাছ, ডাল, ভাত, ভাজাভুজি করো। আজই কম দিলাম, প্রথম দিন বলে। কাল থেকে অনেক আইটেম করবে। আর রান্নাঘরটাও এদিকে, যাও। মা, মানে আমি তো রান্না করতে জানি না। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, না হলে কাজের মাসিকে বলি, উনি আমাকে দেখিয়ে দিক একটু একটু করে। আমি ধীরে ধীরে রান্না শিখে যাব ঠিক। কি কি বললে তুমি? রান্না জানো না? তা কি শিখলে বাপের বাড়ি থেকে? তোমার মা কিছু শেখায়নি নাকি? বাবা, আমার ছেলের জন্য কেমন মেয়ে আনলাম কে জানে। শোনো, তোমার বাপের বাড়িতে কি করেছো না করেছো সেটা আমার বিষয় না দেখার। এই বাড়িতে তুমি কাজ করে খাবে, বুঝলে? আর রান্না বান্না, ধোয়া মোছা, যাবতীয় যা কাজ আছে তুমিই করবা। আর আমি চাই না এ বাড়ির জিনিসে কোনো কাজের মহিলা হাত দিক, বুঝলে? আর এই বাড়িতে আমি যা বলি তাই হয়। মা, আপনি এসব কি বলছেন? আমি বাবার বাড়িতে কোনো দিন একটা কাজও করিনি, আর সেই কিনা সব কাজ করবো এই বাড়িতে? ও মা, কাজ করবে না তো কি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? আশ্চর্য কথাবার্তা। আর যদি না পারো তাহলে নিজের জিনিসপত্র নিয়ে চলে যাবে, এই আমি বলে দিলাম। সৌভিক, তোমার মা আমায় কি বলছে? আমাকে নাকি বাড়ির সব কাজ করতে হবে? তুমি তো জানো আমি কখনোই বাড়ির কোনো কাজ করি না। তাহলে আমি কিভাবে করব তুমিই বলো। দেখো নীলিমা, এই বাড়িতে আমার মা যা বলবে সেটাই শেষ কথা হয়। তা মা যা বলে চুপচাপ শোনো, তাহলেই কোনো অসুবিধা হবে না। আর রান্না পারো না তো রান্না শেখো। কিন্তু সৌভিক, আমার ব্যাপারটাও বোঝো তুমি। নীলিমা, এসব পারিবারিক বিষয় নিয়ে আমাকে বলো না। আমার শোনার কোনো ইচ্ছা নেই। আমার এখন বাইরে যেতে হবে, তাই সরো সামনে থেকে। তা বৌদি ভাই, কি করো? শোনো, যে কারণে আসলাম, আমার কটা জামা পড়ে রয়েছে, একটু কেচে দাও তো। রুমি, তুমি তো যথেষ্ট বড় হয়েছো, নিজের কাপড় নিজে কাচো গিয়ে। আমাকে না বলে নিজে কাচো। তুমি আমাকে মানা করছো? আমাকে? মা, ও মা, দেখে যাও তোমার ছেলের বউয়ের কাণ্ড। আসো তাড়াতাড়ি। কি হয়েছে আমার সোনা মা? ডাকছিস কেন এভাবে? দেখো, এই ছোট লোক গরিব বাড়ির মেয়ে আমার মুখে মুখে তর্ক করছে, তুমি কিছু বলো কিন্তু। এই গরিব ফকিন্নি, তোর সাহস কী করে হয় আমার মেয়ের মুখে মুখে তর্ক করা? তোর যোগ্যতা আছে আমার মেয়ের সাথে কথা বলার? হ্যাঁ, সেটা তোমার আদরের বৌমাকে বুঝিয়ে দাও ভালো করে, যেন আমার সাথে লাগতে না আসে। আর আমার জামা কাপড় কটা ধুয়ে দিতে বলো। এই, এখনো হাঁ করে কি দেখছিস? কি বললো আমার মেয়ে, শুনলি না? যা শিগগিরই। নীলিমা, আজ ভালো মন্দ রান্না করেছে তো নাকি? তা কি কি রেঁধেছো বলো। তুমি যা যা বলেছ সব রান্নাই করেছি। আজ আমার একটা বন্ধু আসবে, তাই এখন থেকেই ঘরে বসে থাকো। তার সামনে আসবা না, ঠিক আছে তো? মানে বুঝলাম না, আমি কেন যাব না? নীলিমা, তুমি নিজের চেহারা আগে আয়নায় তো দেখো। তুমি সেখানে গেলে তোমাকে কাজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাববে না, বুঝলে? তাই আসবে না ওখানে। তা খোকা, কতদিন পরে আমাদের বাড়ি আসলি, ভুলেই তো গেছিস আমাদের। আরে না না আন্টি। তা সৌভিক, তোর বউ কোথায়? বৌদিকে তো দেখছি না, কোথায় সে? না মানে, ওর আসলে একটু শরীর খারাপ তো, তাই ঘরেই শুয়ে আছে। তুই না হয় অন্য একদিন দেখা করে নিস। ঠিকই বলেছিস, সবার আগে তো শরীরই। তার কোনো প্রয়োজন নেই, আমার এখন শরীরটা ভালো লাগছে, তাই চলে এলাম। আমি ওনার স্ত্রী। ও বৌদি ভাই, ভালো আছো তো তুমি?
তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর আন্টি, রান্নাগুলো সত্যিই ভালো হয়েছিল খুব। হ্যাঁ, আমি সব রান্না করেছি সকাল থেকে। উনি তো খুবই খুশি ছিল আপনি আসবেন বলে। ও, আমি তখন তাহলে হয়তো ভুল শুনেছি যে রূপা সব রান্না করেছে। কোনো ব্যাপার না। আন্টি, সৌভিক আর বৌদি ভাই, ভালো থাকবে তোমরা। আমাদের বাড়িও একদিন যেও। আজ আমি উঠি, অনেকটা দেরি হয়ে গেছে তো। এ মা বাবা, এই তো এলে, আর একটু বসো। এই রূপা, যা আবিরকে একটু বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আয় তো। না না আন্টি, তার কোনো প্রয়োজন নেই। আজ আমার একটু কাজ আছে তো, তাই যেতেই হবে। পরে না হয় একদিন আসবো। নীলিমা, তোমার সাহস তো কম না। আমি বারণ করা সত্ত্বেও কেন বেরোলে ঘর থেকে? তোমার সাথে আমার স্ট্যাটাস চাই? হ্যাঁ, নিজের মুখ দেখেছো তুমি? তুমি এমন করে কেন বলছো? আমি তোমার স্ত্রী, এটা ভুলে যাচ্ছ? হ্যাঁ, তা আমি আসবো না তো কে আসবে এখানে? বৌমা, তোমার বলার কি দরকার ছিল যে তুমি সব রান্না করেছো? হ্যাঁ, আমার মেয়েটার সুখ দেখতে পারো না নাকি? ওই ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে ঠিক করতে চেয়েছিলাম, আর তুমি এসে সব ভেস্তে দিলে। মা, আপনারা তো কেউ বলেননি যে রূপার বিয়ে ঠিক করতে চেয়েছিলেন। না হলে তো আমি কখনোই এমন বলতাম না। থামো বৌদি, আমি বুঝি না এগুলো তুমি বদলা নিচ্ছ। আমি কি এমন করেছি? দুটো জামা কেচে দিতে বলেছি, তুমি এমন আমার সাথে করলে? ভাবতে পারিনি আমি। দাদা, তোর চোখের সামনে তোর বউ এমন করছে, আর তুই কিছু বলবি না? এখন আমি আর মা পর হয়ে গেছি নাকি? বোন, তুই থাম। আর নীলিমা, একটা কথা কি জানো? তোমাদের মতো গরিব ফকিন্নি বাড়ির মেয়েকে কখনোই বিয়ে করা উচিত না। তোমার সাথে বিয়ে করা আমার জীবনের সব থেকে বড় ভুল। আরে মা, তোর না শরীর খারাপ, তুই আবার উঠে আসতে গেলি কেন? আমার কথায় একদমই শুনিস না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল তো তুই? মা, কিছু হবে না। আমার কাছে তোমরা আছে তো। আর আমার শরীর খারাপ সেরে গেছে, তাই তুমি আর বকবা না তো আমায়। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোর কথাই শুনতে হবে। আমি মা না, তুই তো আমার মা তাহলে। হ্যাঁ তো, আমিই তো তোমার মা। তা কি কথা হচ্ছে শাশুড়ি বৌমা মিলে? আমাকে কি নেওয়া যাবে নাকি? হুম হুম মশাই, আপনারই তো অপেক্ষা করছিলাম। আপনি না আসলে হয় তাই। মা, তোমার সাথে কিছু কথা বলার ছিল। শোনো না, কতদিন মা বাবাকে দেখি না, মনটা খুঁতখুত করছে। আমি কি যাব? মারে, আমার মতে তোর শরীরটা এখন ভালোই আছে। তোর যদি অত ইচ্ছা করে তাহলে খোকার সাথে ঘুরে আয় যা। আচ্ছা মা। মা, বাবা, ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমরাও ভালো আছি। তোমরা কেমন আছো? আর আসার আগে একটা ফোন দিবা না তাই? সকাল থেকেই মায়া বারবার বলছিল এই বাড়ি আসবে, তাই আর ফোন দেওয়ার সময় হয়ে ওঠেনি। ভালোই করেছো বাবা। মায়া, আমার সাথে একটু ঘরে চল তো, তোর সাথে কিছু কথা বলার আছে। আচ্ছা মা, চলো। মারে, শোন, নীলিমাও এসেছে সকালবেলা, কিন্তু এসেই একদম ঘরের ভিতরে ঢুকে গেছে। আমি কত করে ডাকলাম, কিন্তু দরজাটা খুললো না। আমার মনে হচ্ছে ওই বাড়ি কিছু একটা হয়েছে। তুই গিয়ে ওর সাথে একটু কথা বল তো। তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি গিয়ে ওর সাথে কথা বলছি। আর শোন, ওই বাড়িতে যদি কিছু হয় ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলিস মা। আচ্ছা মা, তুমি একদমই চিন্তা করো না, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। এই নীলিমা, কি হয়েছে তোর? সেই সকাল থেকেই বলে ঘরে বসে আছিস। আমাকে বল যদি কোনো অসুবিধা হয়ে থাকে। দিদি রে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার সব শেষ। আমি ভেবেছিলাম বড়লোক বাড়ি বিয়ে হলে আমার সব স্বপ্ন পূরণ হবে, কোনো কিছুতে অভাব থাকবে না। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। আমার শাশুড়ি ননদ আমার চোখেই দেখতে পারে না, সেটাও সহ্য করা যায়, কিন্তু কিন্তু আমার নিজের স্বামী আমায় সহ্য করতে পারে না। এখানে আমি কি করব বল? পুনু, তুই এভাবে কাঁদিস না। তুই কেন বলিসনি এইসব কথা? মাকে বলেছিস? তুই এত কষ্টে আসছিস যে, আর আমাদের জানাসনি কেন? কিভাবে করতে পারলি তুই এটা? আমি সারা দিন কাজ করি, ফোন ধরবো তার সময় নেই, আর কাজ না করলে আজে বাজে কথা শোনায়।
তাহলে কি করব আমি? আমার মতে মাকে বাবাকে জানানো উচিত। তাতে যদি তোর শ্বশুরবাড়ির লোককে বোঝায় তাহলে হতে পারে কাজ। আমি মা বাবাকে জানাতে চাই না। তারা আমার জন্য এত করেছে, নিজের সর্বস্ব বিলিয়ে আমার বিয়ে দিয়েছে। এখন যদি জানতে পারে আমি খুশিতে নেই, তাহলে তারা ভেঙে পড়বে রে। তাহলে বোন, তুই কি চাস? তুই যা চাবি তাই হবে। আমি ওই বাড়ির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করব। ঈশ্বর যদি চাই, একদিন না একদিন ঠিকই আমি আমার পরিবারটাকে গুছিয়ে নিতে পারবো। শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ কর দিদি। আমি চাই তুই সব সময় সুখে থাক বোন।